আজকে আশা করছিলাম যে 16-17 জন আসবে, মানে 16-17 জন এগ্রি করেছিল যে আসবে। যারা আসছিলেন তারা ফোন পান নাই। না, আপনারা তো আসছেনই, বাট ওই আসার মধ্যেই আজকে আরো আসেনি, তাই না? হ্যাঁ, ফোনে আসছে প্রাণ গোপাল আর এই 3টে মেয়ে, এই 4 জন, আর ওই যে ও আসছে, মাঝে মাঝে আসে হারুন আর রশিদ। ফোনে আসছে 5 জন, যেখানে ওরা বলেছিল 13 জন। 58 বা 59তম ক্লাস। এই মাসেই তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাসেই লেটস ট্রাই। কালকে একজন আসবে, ওর সঙ্গে কথা বলবো, পারাম আসবে, সেট করে নিব আর কি, সেট করে নিব। আমরা আমাদের আজকে 52তম ক্লাসের আলোচনায় আছি, তাই না? 52তম ক্লাসের আলোচনায় হাবিব যা বলেছে ওটা হাবিবের কাছে, আমি আমার মতো করে আমি বলা শুরু করেছি, আপনারা কিছু নিতে পারেন নাই। হ্যাঁ, এখন এখন গোপাল কততম ব্যাচে আছেন? এই তো পাইছি একদম ফোন। হ্যাঁ, কাজ করার জন্য আসেন না, এই তো মানে কাজ করছিলেন বসে বসে। এক মাস ধরেন নাই বলতে আপনি খুবই ঝামেলা ছিলেন। এটা তো থাকবেই, কিন্তু কাজ তো করতে হবে আপনার, তাই না? আমাদের স্টুডেন্ট কম বলে অনন্ত আজকে কিছু আনে নাই। অনন্ত কিছু আনে নাই আমাদের জন্য আজকে, কিছু ও আনতে চেয়েছিল। বোঝেন নাই? কবে জয়েন করেছেন? 1 তারিখে জয়েন না করে আসতে বলেছে। আচ্ছা, দিয়ে আসছেন? দিয়ে আসেন। আচ্ছা, আমরা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে ছিলাম। আমাদের প্রসেসটা ছিল কোথায় সেটা একটু দেখে নেন এবং ওই হিসেবেই আগানোর চেষ্টা করি। আমরা ফ্রন্ট এন্ড রিলেটেড কাজগুলো করছিলাম এবং চেক আউট কন্ট্রোলারে ছিলাম। আই হোপ চেক আউট, তাই না? বাকিরা কি জবের জন্য ট্রাই করছেন? 3 কন্যা করছেন? মালাকারের কি অবস্থা? দিতে থাকেন, সমস্যা কি? ফ্রেশাররা তো ফ্রেশারই, হ্যাঁ, তো করবেই। সিভি দেখানোর ব্যবস্থা করেন, দিয়ে আসেন, পার্সোনালি গিয়ে দিয়ে আসেন। আমরাও তাই করেছি, হ্যাঁ, পার্সোনালি গিয়েই দিয়ে আসি। লাভ নাই, কোনো লাভ নাই। ব্রিজ অফসে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। যারা লোক চাচ্ছে তার অ্যাড্রেস নিয়ে সিভি তার অফিসে গিয়ে দিয়ে আসেন, বুঝতে পেরেছেন? ওখান থেকে অ্যাড্রেস নেন, সবকিছু দেখেন, বোঝেন, দেন সিভি দিয়ে আসেন। অথবা ওখান থেকেই কন্ট্যাক্ট ইমেল কালেক্ট করেন, ইমেলে সরাসরি সিভি পাঠান। এটা কেস, রেয়ার কেস, রিক্রুটমেন্ট যদি বেশি হয়। বাট আপনাদের জব খুঁজতে হবে নেটওয়ার্কের থ্রুতে, জব খুঁজতে হবে ফিজিক্যালি গিয়ে। ব্যাংকে আমি একটু বলি, ব্যাংকের বেসিক্যালি আপনি কাজ বেশি শিখবেন না,
সফটওয়্যার রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড কাজ বেশি আপনি শিখবেন না, বাট আইটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্সের কাজ শিখবেন। এবং পোস্ট নির্ভর করবে যে আইটি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স ওদের হার্ডওয়্যার উইং আছে, ওদের সফটওয়্যার উইং আছে এবং ওদের ডেটাবেস উইং আছে, তিনটা পার্ট ব্যাংকে। তো ডেটাবেসে গেলে শুধু ডেটাবেসের কাজই হয়তো করাবে ওরা কল দিয়ে, বাকি সব ব্লাইন্ড হয়ে যাবেন। যখন আপনি মেইনটেনেন্সের কাজে আসবেন, এদের সফটওয়্যার মেইনটেনেন্সে আপনাকে চলে যেতে হবে, ডেভেলপমেন্টের কোনো কিছু নেই। কি হবে, টিম এসে আপনাকে ট্রেন্ড আপ করবে আর আপনি তখন লোকাল সাপোর্ট দেবেন। এটা বুঝতে পেরেছেন? কেউ সফটওয়্যার নিয়ে প্রবলেমে পড়লো, আপনি দেখিয়ে দিলেন ম্যানেজমেন্টটা, অথবা কি কোন একটা টুকিটাকি প্রবলেম হলো কম্পিউটার রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, সেটা আপনি সলভ করলেন। আর থাকবে হার্ডওয়্যার রিলেটেড ইস্যুস। এই হচ্ছে কাজ। আচ্ছা, সো এইটাই মানে, বাট ব্যাংকিং জবে কি আছে, একটা নির্দিষ্ট স্যালারি রেঞ্জ আছে, যেটা মানে বলা যায় প্রাথমিকভাবেই, বাট ওটার আপনি কিন্তু পরবর্তীতে ইমপ্রুভমেন্ট খুব কমই দেখবেন ইন ফিউচার, রাইট? আর দুই হচ্ছে যে ডাইভার্সিটি নেই, আপনি নতুন কোনো কিছু শিখবেন না। সিকিউরিটি আছে, জবের সিকিউরিটি আছে, সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি, এবং সাথে সাথে আপনার ওই জবের যে এনভায়রনমেন্টাল সিকিউরিটি সেটা আপনি পাবেন। আপনি যদি আপাতত ঢুকেন আর বের হতে পারবেন না, ফর শিওর। আপাতত বলে কোনো কিছু নেই জবের জন্য, ঠিক আছে? আপাতত বলে যদি কি স্টার্ট করেন, আপনি ওই সবসময় স্টার্ট করতে হবে। ব্র্যাক ব্যাংকে থাকলে ঢুকে যান, ব্যাংক ভালো আছে, রাইট? যদি স্কোপ থাকে আপনি ঢুকে যান, রাইট? এখন একটা বলি যে হ্যাঁ, ব্যাংকিং জবে যদি আপনি ব্যাংকিং জবে ঢুকেন বা মানে মোটামুটি কাজ করার স্কোপ আছে সে ধরনের কোনো কিছুতে ঢুকেন, সেটা এমন হবে যে আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাবেন, আপনার বিয়ে বাচ্চার পরে সেটা কন্টিনিউ করা রিয়েলি ভেরি টাফ হবে। হার্ড জব, রিয়েলি হার্ড জব সফটওয়্যার কোম্পানিতে কাজ করা। বাট আপনি যখন ব্যাংকিং এ চাকরি করছেন, ব্যাংকে চাকরি করছেন ব্যাংকার হিসেবে, তখন কিন্তু ওই মানে আমাদের যে সোসাইটির আন্ডারস্ট্যান্ডিং, ব্যাংক মানে একটা এমন একটা জায়গা যেখানে কাজ করার সুযোগ আছে, বা কাজ আপনি মানে একটা রিলায়েবল জব, অনেক কিছু ইনভলভমেন্ট, আপনি সিকিউরিটি চলে আসবে এবং আপনি হয়তো জব করতে চাইলে লাইফ টাইম জব করতে পারবেন, বাট সফটওয়্যার কোম্পানিতে আপনি করতে পারবেন না। বুঝতে পেরেছি? আচ্ছা, আপনি যদি একদম ক্যারিয়ার ওরিয়েন্টেড না হন, কেউই সব এই কোম্পানিতে টিকে থাকতে পারবে না, বিশেষ করে আপনারা থাকেও না। একটা নির্দিষ্ট সময় গিয়ে তারা সরে আসে, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করে আগাবেন। আরেকটা জিনিস যে এখন গ্লোবালাইজেশন আছে, যারা ইন্ডাস্ট্রি থেকে সরে আসছে তারা কিন্তু এখনো বসে থাকছে না, ওই এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় বসে প্রচুর কামাচ্ছে, এটাও সুযোগ আছে। বাট ব্যাংকে চলে গেলে আপনাকে কিন্তু 9টা 5টা অফিস করতে হবে। আপনার বাচ্চারা বলবে যে না, মা বাবা চাকরি যেন না করে না সারা জীবন। বুঝতে পেরেছি? এখন আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? শিপিং এর ফাংশনটা করা হয় নাই, শিপিং এর পেজটা সম্ভবত করা হয় নাই। লেটস চেক যে আমরা কতটুকু এগিয়েছিলাম। না, ওইটা নেওয়া আছে। হ্যাঁ, আপনি ব্যাস 26 এবং 7 এর ফুল ভিডিও সিরিজ। কি বলেছে? আচ্ছা,
আমাদের প্রজেক্টটা ছিল LICT PSP ব্যাস 2 ই-কমার্স। হ্যাঁ হ্যাঁ ডেভেলপমেন্ট কাজ করতে পারেন, ডাইভার্সিটি আছে। LICT ব্যাস 3 ই-কমার্স। ওই মাঝে একটা প্রবলেম হয়েছিল, ওনারা একসঙ্গে কাজ করতেন তো, এখন কোম্পানি দুটো আলাদা হয়ে গেছে, ওই সময়টাতে ব্রেকআপ হয়েছে। হ্যাঁ একটা কোম্পানি ব্রেকআপ হয়েছে। আচ্ছা এই প্রজেক্টটা নিয়ে আমি আগাচ্ছিলাম। চেক আউট প্রসেসে যখন আমরা যাচ্ছিলাম, চেক আউট প্রসেসে আমরা শুরুতে কি করেছি, লগ ইন রেজিস্ট্রেশন দিয়েছি। লগ ইনটা করা আছে শিপলুর, রেজিস্ট্রেশনটাও করা আছে। তো আমাদের এখানে সম্ভবত shafana.alam@gmail.com এ ছিলাম, তাই না? রেজিস্ট্রেশন বা লগ ইন আমরা করলে যেটা করতে হবে, আমরা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম কোথায়, আপনি হোমে নিয়ে যাচ্ছিলেন লগ ইন করলে, রাইট? এটা হোমে না নিয়ে গিয়ে আমরা রেজিস্ট্রেশনের পর এটা নিয়ে যাচ্ছিলাম কোথায়, বিলিং এ। সো এই একই কাজটা এখানে করতে হবে, যে লগ ইন করার পর আমরা এটাকে রিডিরেক্ট করে চলে যাব কোথায়, বিলিং এ। তাহলে অথ থেকে যখন আমাদের লগ ইন হবে, লগ ইন হওয়ার পর আমাদের যে পেজটা লোড হবে সেটা হচ্ছে কি বিলিং। তাহলে আমি বিলিং এ চলে যাচ্ছি। সো লেটস ট্রাই ওয়ান্স এগেইন। আচ্ছা আইটেম কার্ড, এটা এমটি হয়ে যাওয়ার কারণ কি? না এটা তো কার্ড তো ঠিকই আছে। ওকে সো এবার আমি চেক আউট করি। চেক আউট করলে আমরা যাচ্ছি লগ ইনে, তাই না? চেক আউট করলে লগ ইনে যাচ্ছি না তো, রিলোড দেওয়া হয় না। আমাদের লগ আউটটা কোথায়? এই যে এখানে আছে, ড্রপ ডাউনে লগ আউটে যাচ্ছি। কার্টে যাচ্ছি, কার্ট ক্লিয়ার হয়ে গেছে। লগ আউট করার পর কি কার্ট ক্লিয়ার করে দিয়েছেন? এটা আমার কার্ট তো ডিসপ্লে করে না। ঠিক আছে এটা দুইটা হয়ে গেছে, কিন্তু খেয়াল করেছেন এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, আইটেম 1 দেখাচ্ছে। এই টাকাটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা ওই জেএস দিয়ে ওটা না করে আমাদের টোটাল অ্যামাউন্ট দিয়ে করতে হবে এটা। ঠিক আছে, যে এই টোটাল অ্যামাউন্টটা ওখানে চলে যাবে। বাই দ্য ওয়ে আমি এখন চেক আউটে যাচ্ছি। লগ ইন, বিলিং এ চলে আসে, খেয়াল করেছেন? আচ্ছা আমরা লাস্ট ডেতে বিলিং সেভ করেছিলাম, বিলিং থেকে শিপিং আসবে, শিপিং থেকে চলে যাব কোথায়, পেমেন্টে, পেমেন্ট থেকে অর্ডার কমপ্লিশনে চলে যাব। সো বিলিং নেম, বিলিং এর জন্য ডেটাবেস করেছিলাম তাই না? আচ্ছা এখন এখানে যেটা আমাদের যে বিলিংটা আছে, বিলিংটা রয়েছে, বিলিং এর পর আসবে বেসিক্যালি শিপিং। বাট বিলিং এর জন্য আমরা যখন বিলিংটা সেভ করছি বা শিপিং পেজটা নিয়ে আসবো, শিপিং পেজটার জন্য কিন্তু ফার্স্টে আমাদের একটা রাউটস তৈরি করতে হবে, তাই না? সো রাউটসে যাচ্ছি,
web.php কি করতে যাচ্ছেন সেটা দিয়ে চেক করে দেখতে হবে সাবলাইম টেক্সট আছে নেটবিনসও থাকার কথা গেট প্লাগইনস থেকে যেতে হয় শিপিং এ আছি তো চেক আউট কন্ট্রোলারে তাই না ফাংশনের নাম কি শিপিং পেজটা কি হবে শিপিং পেজটাকে একটু পরিবর্তন করে নিতে হবে আর কি বিলিং আর শিপিং এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বাট বিলিং পেজটাতে যেমন আমরা এখান থেকে দেখতে পাই যে বিলিং নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ কোড থাকে শিপিং এও অলমোস্ট সেম থাকে বাট এখানে আরেকটা জায়গার জিনিস ইনভলভ থাকে যে কোম্পানি নেম রাইট কোম্পানি নেমটা থেকে যায় শিপমেন্টের জন্য কোম্পানি নেম হতে পারে নরমাল নেম হতে পারে এটা অপশনাল ফিল্ড হিসেবে থাকে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ কোড সবচেয়ে জরুরি আর কি মেইলিং অ্যাড্রেস এটা দিয়ে কিন্তু আমরা মেইলিং অ্যাড্রেস তৈরি করি এই যে নাম অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ আর বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেসটা আলাদা হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে আমি প্রোডাক্ট কিনছি প্রোডাক্ট পাঠাচ্ছি ভিন্ন জায়গায় ওকে আবার এরকমও থাকে যে যখনই আপনি সেভ বিলিং করছেন একটা ফর্ম আসবে শিপিং সেখানে সেভ তার পাশে রাইট সাইডে একটা বাটন থাকে শিপিং সেম অ্যাজ বিলিং রাইট তখন যেটা করা যদি শিপিং সেম অ্যাজ বিলিং ক্লিক করে তাহলে শিপিং এর বিলিং এর ডাটাটা তুলে শিপিং এর টেবিলে সেভ করে দেয় ফর্মটা ফিল আপ করার দরকার পড়ে না ওটা স্কিপ করা যায় স্কিপ উইথ বিলিং অ্যাড্রেস রাইট এরকম অনেক সময় লেখা থাকে যে আপনি এটা এই শিপিংটা স্কিপ করছেন বাট শিপিং এর জন্য আপনি বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছেন বিলিং আর শিপিং যেখানে সেম তো আমি হুবহু পেজটাকেই ওখানে শুধু কোম্পানি নেমটা আমি জুড়ে দিব রিসোর্সের মধ্যে ভিউস এর আন্ডারে পেজে এসে কোথায় বিলিং পেজটাকে আমি ফাইল সেভ অ্যাজ করছি shipping.blade.php এখান থেকে আমি অ্যাডিশনাল যে ফিল্ডটা যুক্ত করব সেটা হচ্ছে মূলত
কোম্পানি নেমটা অপশনাল। এটা বেসিক্যালি রিকোয়ার্ড এর ওই জায়গাটা থেকে আমরা তুলে দিব। এবং সার্ভার সাইড যে ভ্যালিডেশনটা আছে সেটাও রাখবো না, ঠিক আছে? সার্ভার সাইড ভ্যালিডেশনটা রাখছি না। গ্রুপের ক্লাস গ্রুপ নেক্সট আচ্ছা, এটা ভেঙে গেলে আমরা ঠিক করে নিই। আচ্ছা, বাকি ফিল্ডগুলো তো অ্যাজ ইট ইজ আছে, তাই না? এটা বিলিং এর জায়গায় কি হয়ে যাবে? শিপিং। তো শিপিংটা আমরা দিলাম, তার উপরে মাস্টার কন্টেন্টের মধ্যে যাবে। তার মানে এই পেজটা আমার বিলিংটা দেওয়ার পর আমাদের শিপিং পেজটা লোড হবে। আমরা আমাদের চেকআউট কন্ট্রোলারে শিপিং পেজটা লোড করার কথা বলছি। শিপিং থেকে শিপিং রাউটস, সেখান থেকে শিপিং ফাংশন হয়ে আমার শিপিং পেজটা লোড হচ্ছে। তো বিলিং নেম ওকে নাইস। এখন সেভ বিলিং এ আমি যাচ্ছি। সেভ বিলিং আমাদের মেথডটা ঠিক নাই বলছে। রাউটস এ যাই, সেভ বিলিং, এটা কি হবে? পোস্ট। যে কারণে আমাদের ডেটা সেভ হয় নাই। গতদিনকে আমরা ডেটা সেভ করি নাই, শুধু সেভের কোড লেখা আছে। জি স্যার। ডিবি নট ফাউন্ড। আচ্ছা, তার মানে আমরা গতদিন কোডটা লিখেছিলাম যে ডিবি ইনসার্ট টিভিএল বিলিং গেট ইনসার্ট আইডি, বিলিং আইডিটা সেশনে রেখে শিপিং এ চলে গিয়েছে, বাট আমরা টেস্ট করি নাই যে আদৌ ডেটাবেসে ডাটা যাচ্ছে কিনা। একদম ডেভেলপারদের মতো। হ্যাঁ, ডিবি, হ্যাঁ হ্যাঁ, সেশনও তো আমরা এখানে ইউজ করেছি। ওকে, আবার যদি হিট করি সেভ বিলিং, কুড়িতে প্রবলেম হচ্ছে। দেখেন, ডাটা টুলার্স ফর কলাম মোবাইল নাম্বার। ওকে, ঠিক আছে, মোবাইল নাম্বারটা আমরা সম্ভবত 11 ডিজিটের বেশি দিয়েছি। 3, 3 6, 3 9, 3 12, রাইট? এই কারণে এররটা এসেছে। যেটা করা উচিত, বিশেষ করে এই ফিল্ডগুলোতে কি করে দেওয়া উচিত? লিমিট করে দেওয়া উচিত, তাই না? ম্যাক্সিমাম লেন্থ। যে এই ভুলটা কিন্তু এখানে রয়েছে। আমি যখনই শিপিং না, আমার পেজটার নাম কি বিলিং পেজ। বিলিং পেজে প্রবলেমটা রয়ে গেছে যে আমি যদিও মোবাইল নাম্বার বলছি, ডেটাবেসে রেখেছি 11 ডিজিট, বাট এখানে কিন্তু আমি ইচ্ছে মতো লিখতে দিচ্ছি, তাই না? ইচ্ছে মতো লিখতে দিচ্ছি। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝি নাই, আরেকবার বলেন। ভিজিও ইউজ করেন? ভিজিও এটা মাইক্রোসফটের, হ্যাঁ, ফ্রি। ওটা দোকানে কিনতে পারবেন, ঠিক আছে, অথবা ডাউনলোড করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাক্স লেন্থ সেট করে দিয়েছে যাতে এর চেয়ে বেশি আর লেখা না যায়। ওকে, আমি আবার সেভ করার জন্য ট্রাই করছি। রিডিরেক্ট নট ফাউন্ড, তাই না? সো গন্ডগোল কিন্তু রয়ে গেছে। এই যে লাস্টে আমরা রিডিরেক্ট করেছি, তার মানে এখানে
প্যাকেট রিডিরেক্ট এলিমিনেটর সাপোর্ট নিচ্ছে। ডেটাবেজে সেভ হয়েছে এবং এটা রিডিরেক্ট হয়ে এখন শিপিং এ আসছে। খেয়াল করেছেন? আর এখানে কিন্তু এই টেবিলটার ডিফটা ভেঙে গেছে, যেভাবে অনন্ত বলেছে যে ডিফটা ভেঙে যেতে পারে, তাই হয়েছে। কোম্পানি নেমের উপরে শুধু ক্লাসটা কল করে দিতে বাকিগুলো কিছু দরকার নেই যেহেতু This. সাইবার ক্লাস ফর্ম গ্রুপ আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের সেভ করতে হবে কি শিপিং এর ডেটা। শিপিং এর ডেটা সেভ করার জন্য আরেকটা জিনিস একটু চেক করে দেখায় যে আমরা কিন্তু এই ফাংশনটা কল করেছি, ইনসার্ট গেট আইডি। ইনসার্ট গেট আইডিটা কি করবে, এই বিলিং আইডির এখানে লাস্ট আইডিটা রিটার্ন করবে, আর ওইটাকে আমরা কোথায় সেশনে পুট করে দিয়েছি। এটা মনে রাখতে হবে যে আমরা কাস্টমারের আইডি কোথায় আছে বলেন তো? কাস্টমার মানে কি ইউজার, ইউজারের আইডি সেশনে আছে, রাইট? ইউজার আইডি কি আমরা গেট করতে পারবো না? ইউজারের আইডি সেশনে আছে। বিলিং এর আইডি মাত্র সেশনে রাখলাম, শিপিং এর আইডি সেভ করব সেশনে রাখবো, দেন পেমেন্ট সেভ করব সেশনে রাখবো, যখন অর্ডার সেভ করব তখন এই আইডি গুলো সব সেশন থেকে টান দিয়ে অর্ডার টেবিলে সেভ করে দিবে যে এই অর্ডারটা কোন কাস্টমারের, কোন বিলিং অ্যাড্রেসে, কোন শিপিং অ্যাড্রেসে, কোন পেমেন্টের ইনফরমেশন দিয়ে সেভ হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ই কমার্সের মাদার টেবিল বলা হয় অর্ডার টেবিলটাকে। আর অর্ডার আইডি যদি আমার কাছে থাকে তাহলে আমি সবকিছু টান দিয়ে বের করতে পারি। ক্লিয়ার? সো ওইদিকে কিন্তু আমরা ফোকাস করছি। আগামীকাল আমরা হয়তো অর্ডার পর্যন্ত চলে যেতে পারবো। পেমেন্টের এপিআই সম্পর্কেও আগামী দিনে ক্লাস কিন্তু আলোচনা হবে, ঠিক আছে? এপিআই নিয়ে। তো আমরা এখন শিপিং এর পেজটা লোড করেছি, বাট আমরা যেটা করব এখন PHP artisan মেক কি করতে হবে, মাইগ্রেশন কি করতে হয় বলেন? ক্রিয়েট টিবিএল কি শিপিং create equal TBL shipping. তাহলে PHP artisan make migration create table shipping table create table shipping. হয় নাই তো, এটা কি create? চেক প্রজেক্টের ভেতরে ডেটাবেস, ডেটাবেসের ভেতরে মাইগ্রেশনস ক্রিয়েটই তো। প্রবাবলি এই কমান্ডের এই জায়গাটাতে ক্রিয়েটের সামনে হাইফেন নেই। লেটস চেক। তৈরি হয়েছে। তাহলে বিলিং আর ওই পেজটার নাম কি আমার শিপিং, হুবহু সেম, শুধুমাত্র একটা লিস্ট ছাড়া। সো আমি সব নিয়ে নিচ্ছি, একটু খেয়াল করেন টেবিলের নাম সেম। কি হবে এটা?
shipping ID, shipping name, company name, others all are same. So এখন আমি এখানে PHP artisan migrate আমি মাইগ্রেশন করেছি, আমার টেবিলটা ঢুকে গেছে ডেটাবেসে। আমাদের ডেটাবেসের ভেতরে গিয়ে যদি দেখি, আমাদের artisan কমান্ডের মাধ্যমে আমাদের মাইগ্রেশন টেবিল দিয়ে আমাদের শিপিং কোথায়, শিপিং টেবিলটা হয়ে যাবার কথা। ওই যে শিপিং টেবিল চলে আসে। তো শিপিং টেবিল নিয়ে যখন আমরা আলোচনা করছি, শিপিং আইডি, শিপিং নেম, শিপিং কোম্পানি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, ক্রিয়েটেড আর আপডেটেড। সো এই ফিল্ডগুলো কিন্তু আমরা পেলাম। ওকে, এখন আমাদের যে কাজটা, শিপিং ব্লেড থেকে আমাদের চলে যেতে হবে মূলত ডাটা সেভ প্রসেসে। সেভ শিপিং হবে আর কি। এখানে সেভ শিপিং এ যাচ্ছি। রাউটস থেকে আমরা পোস্ট রাউটস ক্রিয়েট করছি। Save shipping, checkout controller, save shipping, সো আমাদের যে কন্ট্রোলারটা আছে, তো লগইন কন্ট্রোলার, চেকআউট কন্ট্রোলার, পাবলিক ফাংশন, সেভ শিপিং, অলমোস্ট সেম। রিকোয়েস্টটা নিয়ে নিতে হবে। পুরো সিস্টেমটা আমার এখানে রাখতে হবে। ওকে, এখানে অ্যাডিশনাল কি আছে, যে বিলিং অ্যাড্রেসের জায়গায় কি আছে, বিলিং এর জায়গায় শিপিং নেম, শিপিং নেম, কোম্পানি নেম, ঠিক আছে। কোম্পানি নেম, কান্ট্রি জিপ আছে, টেবিলের নাম কি, টিবিএল, শিপিং, শিপিং এর আইডিটা আমরা রিটার্ন করে নিচ্ছি, শিপিং আইডিটা আমি রিটার্ন করে নিচ্ছি। শিপিং আইডিটা আমি সেশনে পুট করে দিচ্ছি। আর রিডিরেক্ট করে চলে যাচ্ছি পেমেন্টে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি রিডিরেক্ট করে চলে যাচ্ছি এখন পেমেন্টে। সো প্রসেসটা কি হলো, আমরা প্রথমে কোনো একটা প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি, একাধিক প্রোডাক্ট কার্টে অ্যাড করি, দেন আমি চেকআউট প্রেস করলে আমাকে সরাসরি এনে দেবে কোথায়, লগ ইন পেজ। যদি রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করলে সরাসরি চলে আসবে কি, বিলিং। কারণ রেজিস্ট্রেশনের সাথে সাথে আমরা কি করে দিচ্ছি, লগ ইন করে দিচ্ছি। অথবা এক্সিস্টিং ক্লায়েন্ট যখন লগ ইন করছে তখন আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, বিলিং এ। বিলিং দেওয়ার পর শিপিং, শিপিং দেওয়ার পর পেমেন্ট। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো পেমেন্টে যখন আমরা আসি তাহলে আমার সামনে কি চলে আসবে, পেমেন্ট ফর্মটা চলে আসবে। পেমেন্ট মেথড নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। সো পেমেন্ট মেথড নিয়ে যখন আমি আলোচনা করব, পেমেন্ট মেথডের শুরুতে কি কি পেমেন্ট মেথড আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, রাইট? কি কি পেমেন্ট মেথড অ্যাভেলেবেল অনলাইনে, যেটাকে আমরা পেমেন্ট গেটওয়ে বলছি, রাইট?
আমাদের দেশেও এবং দেশের বাইরে। ঠিক আছে, দেশ এবং দেশের বাইরে কি কি পেমেন্ট মেথড রয়েছে সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে। একটু সার্চ দেন। নেক্সট 10 মিনিটস, 5 মিনিটস ফর ইন্টারন্যাশনাল, 5 মিনিটস ফর বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ পেমেন্ট মেথড আর ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। হ্যালো, কি বলছো? না না, কি করবো করবো। কি হবে কি হবে? চাকরি পাইতে আমরা স্যার আজকে তো 2 স্যার আছে, একসাথে 2 জন অনেক হয়ে যাবে। ঐশী কিছু, অনন্ত কিছু, ফাতিমা কিছু খেলাম আমরা স্যার। এরা খেলাম আর আপনারা দিলেন। হ্যালো, পেমেন্ট মেথড কি কি আছে, আমরা কি কি পেমেন্ট মেথড ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং কি কি পেমেন্ট মেথড কান্ট্রি ওয়াইজ আছে। ঠিক আছে, কি কি পেমেন্ট মেথড ওয়ার্ল্ড ওয়াইড আছে আর কি কি পেমেন্ট মেথড কান্ট্রি ওয়াইজ আছে, সেটার জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট করতে বলেছিলাম। প্রাণগোপাল আমাকে একটু বলেন যে ওয়ার্ল্ড ওয়াইড কি কি পেমেন্ট মেথড রয়েছে। বলেন। ওয়ার্ল্ড ওয়াইড দেখেন নাই, বাংলাদেশ দেখেছেন? বলেন। বলেন। সেম। পেমেন্ট গেটওয়ে আর পেমেন্ট মেথড সেম। বলেন মাহমুদুল হাসান। পেপল, পায়োনিয়ার, পেজার, মানি ব্রোকার্স। পায়োনিয়ার আর পেজা এটা থার্ড পার্টি। পেপল, মানি ব্রোকার্স, ঠিক আছে, এরকম 20টা পেমেন্ট গেটওয়ে আছে। ফাতিমা বলেন। এটা তো কার্ড সিস্টেম বলছেন, আমি এগুলোকে সব একসাথে বলতে পারি। ক্রেডিট কার্ড, authorized.net যেটাকে নরমালি বলা হয়। শিবলু বলেন, অ্যাড করেন ইন্টারন্যাশনাল কি কি পেমেন্ট মেথড রয়েছে, এর মধ্যে সার্চ দিয়ে। অনেকে চেক রিসিভ করে, আর বাংলাদেশে তো স্যার বিকাশও করতে হবে, অনলাইনে গুগল ওয়ালেট, গুগল চেকআউট এবং পেমেন্ট মেথড, রাইট? ই ওয়ালেট দেখতে হবে। আমি একটু বলছি, পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড যেটাকে বলা হয় এটা অলমোস্ট সেম। গেটওয়ে একজনের গেটওয়ে থাকে এবং অন্যরা মেথড সেখানে ইমপ্লিমেন্ট করে। নরমালি যেটা হয়ে থাকে, আগে গেটওয়ে আর মেথডের মধ্যে একটু পার্থক্য আপনাদের বলি। অনলাইন পেমেন্ট গেটওয়ে আর অনলাইন পেমেন্ট মেথড, গেটওয়ে গুলো চ্যানেল তৈরি করে আর মেথড গুলো যার মাধ্যমে ওই যে মাধ্যম দিয়ে চ্যানেল হয়ে ট্রানজেকশন গুলো হয়, রাইট? মনে করেন আমার মানি ব্রোকার্স, গুগল ওয়ালেট, গুগল চেকআউট, ভেরিসাইন, জিও ট্রাস্ট,
পেপ্যাল, authorize.net, এগুলোকে বলছি পেমেন্ট গেটওয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা সবাই কি পেমেন্ট মেথডও, রাইট? এদেরকে আমি বলছি পেমেন্ট গেটওয়ে, সাথে সাথে আমি বলছি পেমেন্ট মেথডও। এই যে আপনারা বলছিলেন পেইজা, পায়োনিয়ার, এরা শুধুই কি মেথড, গেটওয়ে না, এদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অন্যদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এরা ইউজ করে এরা ট্রানজেকশন গুলো করে। একজনের নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে এবং তারা ওই চ্যানেল দিয়েই ট্রানজেকশন গুলো করে, তারা গেটওয়ে কাম মেথড। আর মেথড কিছু আছে যাদের কোনো গেটওয়ে নেই, তারা শুধু ট্রানজেকশন গুলো করে থার্ড পার্টি হিসেবে, অন্যের চ্যানেল ইউজ করে, অন্যের গেটওয়ে ইউজ করে। ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড গেটওয়ে বা পেমেন্ট মেথড হচ্ছে পেপ্যাল আর authorize.net, সবচেয়ে বেশি যেটা ইউজ হয়। গুগল চেকআউট, গুগল ওয়ালেট, ভেরিসাইন, জিওট্রাস্ট, এটা নর্থ আমেরিকাতে সবচেয়ে বেশি চলে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতেও কিছু কিছু জায়গাতে ইউজ আছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজ হয় পেপ্যাল আর authorize.net। authorize.net মূলত ক্রেডিট কার্ডের হোল সিস্টেমটা, আপনারা বলছিলেন যে ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ঠিক আছে, ড্যাংস্টক, আমেরিকান এক্সপ্রেস, এরা সবই কিন্তু এই authorize.net এরই আন্ডারে। ক্রেডিট কার্ড বোথ অল আর কি ওয়ান সিস্টেম, authorize.net এ। হ্যাঁ, এই আপনাকে সাইন আপ ফি দিতে হবে। এখন authorize.net আর পেপ্যাল ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আর কি। authorize.net আর পেপ্যালের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। authorize.net সরাসরি ক্যাশ ট্রানজেকশন করে, দ্যাট মিন্স ক্রেডিট কার্ড ক্যাশ ট্রানজেকশন করে। পেপ্যাল শুধু ডিজিট ট্রানজেকশন করে, ডিজিট চেঞ্জ করে, রিপিট করছি, ডিজিট ট্রানজেকশন করে বা ডিজিট চেঞ্জ করে। ওকে, এটা মেথড। অ্যামাজন পেমেন্ট আছে। ডেবিট, ওটা দেখে বলতে হবে। আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, ওয়ার্ল্ড ওয়াইড দুইটা বলেছি তাই না, সবচেয়ে জনপ্রিয় আর অন্যান্য সিস্টেম। বাংলাদেশে যে পেমেন্ট মেথড গুলো রয়েছে এর মধ্যে অন্যতম নেম হচ্ছে এসএসএল, পেমেন্ট গেটওয়ে গুলোর কথা বলি, এসএসএল কমার্স, পেইজা, এছাড়াও আছে সূর্যমুখী বা পে পয়েন্ট, যেটা মানে উল্লেখযোগ্য নাম। পেমেন্ট মেথড কোনগুলো? পেমেন্ট মেথডের মধ্যে নরমালি আপনি এসএসএল কমার্স কেও বলতে পারেন, এসএসএল কমার্স, পেইজা, পে পয়েন্ট, সূর্যমুখী, আরো কিছু পেমেন্ট মেথড কিন্তু এর মধ্যে ইনভলভ। আমাদের দেশে পেমেন্ট মেথড গুলো ইন্টারন্যাশনালি কানেক্টেড না, লোকালি কানেক্টেড, রাইট? দেশীয় যেগুলোকে কথা বলছি, দেশীয় পেমেন্ট মেথড গুলো লোকালি কানেক্টেড, বেসিক্যালি লোকালি কানেক্টেড, ইন্টারন্যাশনাল ট্রানজেকশন এই মেথডের মাধ্যমে হয় না। দ্যাট মিনস যে আমরা যখন আমাদের কোনো পেমেন্ট মেথড কোনো সাইটের সঙ্গে লাগাবো, রাইট, সেই সাইটটা ওনার বা সেই সাইটটা বিজনেস দেশের বাইরে করতে পারবে না, রাইট? তার মানে আমি যদি আমার সাইট থেকে সাইটটার ওনার মনে করেন আমেরিকান, সে বাংলাদেশি কোনো একটা মেথড অ্যাপ্লাই করেছে, এসএসএল কমার্সের মেথডটা নিয়েছে, তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ফার্স্ট, বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, বাংলাদেশি ট্রেড লাইসেন্স তার থাকতে হবে, দেন সে এসএসএল এর কাছ থেকে এপিআই পাবে, এর আগে না, রাইট? তার মানে বাইরের দেশীয় কেউ বাংলাদেশি এপিআই ইউজ করতে পারবে না।
দুই হচ্ছে যে অ্যাডভান্টেজ একটা এন্ডে আছে যে কেউ যদি বাংলাদেশি কোনো সাইট থেকে প্রোডাক্ট কিনতে চায় এবং বাংলাদেশি ওই সাইট ওনারকে টাকা পাঠাতে চান, সেটা কিন্তু ওই এসএসএল কমার্সের মাধ্যমে করতে পারবে। রিপিট করছি, আমার একটা সাইট আছে, আমার এসএসএল কমার্স এপিআই নেওয়া আছে, আমি ট্রেনিং সেল করি, ইউএস এর এক ভদ্রলোক আমার ট্রেনিং সাইন আপ করলো এবং অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছে। যদি আমার কাছে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে থাকে, সে আমাকে ডলারে এসএসএল কমার্স ট্রানজাকশন দিয়েই পেমেন্ট করতে পারবে, তার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে। রাইট? তার থাকতে হবে কি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। তার মানে বাইরের দেশ থেকে আমার দেশে টাকা আসবে, রাইট? আসবে, বাট বাইরের দেশের কেউ আমাদের দেশে এপিআই দিয়ে বিজনেস করতে পারবে না। বাট অন্যরা লাইক আমরা অনেক পপুলার সাইট ভিজিট করি ওয়ার্ল্ড ওয়াইড, তাদের কোনো সার্ভিস যদি আমি কিনি, সেক্ষেত্রে আমি কিনতে পারি তাদের গেটওয়ে ইউজ করে। তারা কিন্তু ইন্টারন্যাশনাল গেটওয়ে ইউজ করে, আর আমরা একটা গেটওয়ে ইউজ করতে পারি, সেটা হচ্ছে authorized.net ক্রেডিট কার্ড গেটওয়ে। রিপিট করছি, authorized.net ক্রেডিট কার্ড গেটওয়ে। authorized.net ক্রেডিট কার্ড গেটওয়ে। সো যে গেটওয়েটার মাধ্যমে আমরা অনলাইন ট্রানজাকশন করতে পারি, বাট এখানে লিমিট আছে। সবকিছু বাংলাদেশ ব্যাংক হয়ে যায় এবং তারা এই জায়গাটা খুব ভালোভাবে মনিটর করে যখন আমরা অনলাইন ট্রানজাকশন করি। বাট অনলাইন ট্রানজাকশনের কিন্তু লিমিট আছে। আমরা একবারে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ট্রানজাকশন করতে পারি না, লাইক अराउंड $500, তো বিলো $500 হতে হবে একবারে। অ্যানুয়ালও একটা লিমিট আছে যে আপনি অ্যানুয়ালি এর চেয়ে বেশি ট্রানজাকশন করতে পারবেন না। স্যারকে 5000, নন স্যারকে 7000, এর চেয়ে বেশি আপনি অ্যানুয়াল ট্রানজাকশন করতে পারবেন না। ঠিক আছে, একটা লিমিট সেট করা আছে। এটা হচ্ছে আমাদের কান্ট্রির জন্য। আমরা কান্ট্রিতে বসে, আমাদের দেশে বসে অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, সেখানে আমরা ট্রানজাকশন করাচ্ছি। তো আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোনো গেটওয়ে সাপোর্ট নেই। যে আমি যদি মানে ম্যাস পিপল যদি ইন্টারন্যাশনাল গেটওয়ের সুযোগটা নিতে চায়, সেটা কিন্তু পারবে না। সবার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নেই। আপনাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নিতে হলে বেশ কিছু প্রসিজার ফলো করতে হয়, যেটা সাধারণ জনগণের কাছে সেটা অ্যাভেলেবল থাকে না। বাট যারা ট্রাভেল করে দেশের বাইরে এবং বেশ কিছু কাগজপত্র জোগাড় করে নিয়ে আসে, তাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দেয়া হয়। আমাদের দেশীয় ব্যাংকগুলোই দেয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এসএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এরা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে থাকে। বাট সেখানে একটা নির্দিষ্ট লিমিট আছে। আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পেতে চাই, তার মানে যারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পাবে তারা দেশে বসেই অনলাইন ট্রানজাকশন করতে পারবে, বাট নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে। বাট আমাদের দেশে যদি কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড আসতো, তাহলে আমরা যারা মাস পিপল সবাই কি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারাই কিন্তু এই পেমেন্ট গেটওয়ে ইউজ করার সুযোগ পেতাম। যেটা বোঝাতে পেরেছি? যদি পেপাল আসে, আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট করছি বা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের, তারাই কিন্তু পেপালের সুযোগটা নিতে পারি, কারণ সেটা একটা ওয়েবসাইট এবং খুব সহজে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলা যায়। যেটা হয় না সেটা কি ভেরিফিকেশন। যেহেতু হয় না, সেই কারণে আমার অ্যাকাউন্টটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ট্রানজাকশনে। রাইট? 100% রিস্ক সেখানে ইনভলভ। আমি পেপাল অ্যাকাউন্ট করতে পারি, আমি এখনো ট্রানজাকশন করতে পারি, বাট আমার অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আমি ট্রানজাকশন করতে পারি ইন এ সেন্স, কেউ যদি আমাকে কোনো ক্রেডিট ট্রান্সফার করে, আমি রিসিভ করতে পারবো। আমি ওই ক্রেডিটটা অন্যের কাছে সেল করে দিতে পারবো, নিজে নিজে উইথড্র করতে পারবো না। লিমিটেশন এখানেই। আমি ইউজ করতে পারছি পেপাল, বাট পেপালে আমাকে কেউ ক্রেডিট পাঠালো, আমি বড়জোর যেটা করতে পারি, আমি ওই ক্রেডিটটা অন্যজনের অ্যাকাউন্টে দিয়ে তার কাছ থেকে ক্যাশ নিয়ে নিতে পারি। নিজে থেকে উইথড্র করার সিস্টেম নেই। উইথড্র করতে হলে ওই অনলাইনের অ্যাকাউন্টটাকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কি করে দিতে হবে, ট্যাগ করতে হবে। বাট আমাদের গভর্নমেন্ট তো পেপালকে সাপোর্ট করে না, সো এখানে সেটা করা সম্ভব না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো যখন আমরা
পেপ্যাল নিয়ে কথা বলছি বা অন্যান্য গেটওয়ে, আমাদের দেশে তাদের কোনো অ্যাক্সেস নেই, যে কারণে আমরা ওই সাইটগুলোতে বা ওই এপিআই গুলো খুব সহজে ইউজ করতে বা আমরা করতেই পারছি না, বা আমাদের সাইটগুলো তো করতেই পারছে না, আমরা সেই সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছি না। ওকে, এখন পেমেন্ট মেথড গুলো কিভাবে ইউজ হয়, আপনারা যারা ডেভেলপমেন্টের সাথে থাকবেন বা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছেন বা করবেন, দেখবেন যেন যত ওয়েবসাইটই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই কোনো না কোনো পার্টে ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড গুলোর বা লোকাল কারেন্সি গুলোর, লোকাল পেমেন্ট মেথড গুলোর। বিষয়টা হচ্ছে যে মানে পেমেন্ট মেথড গুলো ইন্টিগ্রেশনটা এপিআই ইন্টিগ্রেশন, এবং এটা জটিল কোনো কাজ না। এপিআই ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, রাইট? আমি যখন কোনো এপিআই কে আমাদের সাথে ইন্টিগ্রেট করব, আমাদের সাইটের সাথে ইন্টিগ্রেট করব, বেসিক্যালি যার মাধ্যম দিয়ে আমরা ইন্টিগ্রেট করব বা যার সঙ্গে যাকে ইন্টিগ্রেট করব, ডেফিনেটলি দুজনের মধ্যে কিন্তু একটু পরিচিতি থাকতে হবে, তাই না? তো আমি যখন ইন্টিগ্রেশনে যেতে চাচ্ছি, তখন পেপ্যালের কথা আসুক আর অন্যান্য মেথড গুলো আসুক, আমার সাথে যদি তার রিলেটেড করতে হয়, সে একটা সিস্টেম কোডিং, আমার একটা সিস্টেম আছে কোডের, সো সে মানে যে মাধ্যম দিয়ে আমরা দুজনে ইন্টিগ্রেট হব, তো ডেফিনেটলি সেটা একটা কোডই হবে, তাই না? দুইটা কোডিং সাইট যখন একজন আরেকজনের সঙ্গে ইন্টিগ্রেট করতে যাচ্ছে, তখন কি কোড ছাড়া কি দুইজন কিছু বুঝবে? সো ওই কোডটাকেই বলা হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। ওই কোডটা কে তৈরি করে দেবে? আমার সাথে যদি পেপ্যাল ইন্টিগ্রেট করতে চায়, আমি তৈরি করে দিব। আমি যদি পেপ্যালের সাথে ইন্টিগ্রেট করতে চাই, পেপ্যাল তৈরি করে দেবে। সো এক্স যদি ওয়াই এর সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, এক্স যে ফরম্যাটটা আমাকে পাঠাবে সেটাই হচ্ছে তার এপিআই, রাইট? সো তালা ট্রেনিং পেপ্যালের সাথে ইন্টিগ্রেট করতে চাচ্ছে, পেপ্যাল যে ফরম্যাটে ডাটা আমার কাছ থেকে চাইবে ওই কোডটাকেই পেপ্যালের এপিআই বলা হবে। সেটা ক্লিয়ার? তো যত ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড আছে সবারই নির্দিষ্ট এপিআই আছে, ওই এপিআই এর মাধ্যমেই তাদের সঙ্গে কমিউনিকেট করতে হয়, এবং প্রত্যেকের সাইটেই এই কোডটা কিভাবে আপনি ইউজ করবেন তার একটা সুন্দর গাইডলাইন দেওয়া আছে। তাদের ডেভেলপার্স টিম আছে, যদি আমি করতে না পারি তাদের কাছ থেকে হেল্প চাইলে কিভাবে করতে হবে সেই গাইডলাইন আমাকে দিয়ে দেবে। এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড গুলো অলমোস্ট সবই কি ফ্রি, পেইড পেমেন্ট মেথড নেই বললেই চলে ইন্টারন্যাশনাল। এখন আমি লোকাল পেমেন্ট মেথডের কথা বলছি। যদি আপনি বলেন যে আমাদের দেশে প্রায় মনোপলি অবস্থায় আছে কি এসএসএল কমার্স, এরপরে জিও, এছাড়া আছে বেসিক্যালি পেইসা কিছুটা আছে কম্পিটিশনে, সূর্যমুখী পে পয়েন্ট খুব দুর্বল অবস্থায় আছে, বাট তারা মার্কেটে এখনো টিকে আছে। সো অন্যান্যরা তেমন কোনো সাপোর্ট নেয় না, মানে ইয়েটা আর কি ফার্স্ট টাইম যে পেমেন্টটা সেটা তারা নেয় না, বাট এসএসএল কমার্স ফার্স্টেই ইন্টিগ্রেশনের জন্য, মানে জাস্ট এপিআইটা প্রোভাইডের জন্য এবং এটা লাইভে দিয়ে দেওয়ার জন্য 20,000 চার্জ করে। অ্যাকাউন্ট নিতে হলে ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি, ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ কিছু কাগজপত্রের প্রয়োজন পড়ে, বাট ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স হলেও এপিআই পাওয়া যায়। কারণ অনেক ই কমার্স সাইট আছে যাদের কোনো অফিস নেই, বাট তারা কিন্তু এপিআই ইন্টিগ্রেট করছে, ওই জাস্ট 2টা কাগজের মাধ্যমে পাওয়া যায়। প্রাথমিকভাবে 20,000 টাকা দিতে হয় এবং পরবর্তীতে প্রতি ট্রানজেকশনে 2 থেকে 4% তারা কেটে রাখে। কিছু হিডেন আছে, কিছু দেখানো আছে, অনেক ট্রানজেকশন ফি তারা কিন্তু নাই। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলো অ্যারাউন্ড 3% পেমেন্ট মেথড মানে ট্রানজেকশন ফি কেটে নেয়। বলতে পারেন যে পেপ্যাল ইন্টিগ্রেট করে লাভ, পেপ্যাল ডিজিট ট্রানজেকশন করে, বাট এদের যে বিষয়টা ইনভলভ যে পেপ্যালে ডিজিট যখন ট্রান্সফার হয় রিস্ক কম, ক্যাশ তো ট্রানজেকশন হচ্ছে না, ডিজিট ট্রানজেকশন হচ্ছে, এবং ওটা খুব রিলায়েবল এবং বেশ স্ট্রং নেটওয়ার্ক, তাদের ভুল হয় তাদের খুব কম, রাইট? রিলায়েবল বলা হয়ে থাকে তাদেরকে। বাট তারা বোথ এন্ডে 3% করে ট্রানজেকশন ফি কেটে রাখে। রিপিট করছি, বোথ এন্ডে কত পার্সেন্ট? 3% করে ট্রানজেকশন ফি কেটে রাখে। আচ্ছা, তো আমার কাছে 3, ওর কাছে 3, হ্যাঁ, আমার কাছে 3, তার কাছে 3, আর বাংলাদেশি যেগুলো সেগুলো 2 to 4, রাইট? 2 থেকে 4%।
এদিক থেকে 2 ওদিক থেকে 2 অথবা ওদিক থেকে 4 ওদিক থেকে 4 কেটে রাখে। সো হিউজ অ্যামাউন্ট কিন্তু তারা, কারণ বিজনেস কিন্তু সেই রকম। হ্যাঁ, তো এই যে ট্রানজেকশনের ইস্যুটা, এই ট্রানজেকশন ইস্যুতে আমরা যখন কথা বলছি পেপ্যাল বা আদার্স ইস্যুগুলো নিয়ে, সেক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করছি যে পেমেন্ট গেটওয়ে গুলো আমাদের সাইট বা অন্যান্য যে কোনো সাইটের সাথে ইন্টিগ্রেট করা সম্ভব। ইভেন আমাদের দেশে যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, যদি পেমেন্ট আপনি দিয়ে দেন, ইভেন আপনি যদি কোড অ্যাক্সেসও দেন, তারা কিন্তু গেটওয়ে গুলো বসিয়ে দেবে। রাইট, তারা খুব হেল্পফুল। অনেকেই আছেন আমাদের দেশে যে লাইক ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানিয়েছে, তারা ইন্টিগ্রেট করতে পারছে না পেমেন্ট গেটওয়ে গুলো। এসএসএল কমার্স যে টিম আছে তাদের কাছে আপনি ইনফরমেশন দিয়ে দিলেন, কোড দিয়ে দিলেন, ইন্টিগ্রেট করে দিলেন। হয়তো তারা কোড নিয়ে নিল, বাট ইন্টিগ্রেশন তো হলো, সেটা বোঝা যাচ্ছে। আর যদি নিজেরা করতে পারেন, গাইডলাইন দিয়ে দেবে, নিজেরাই করে ফেলতে পারবেন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন। বাট ইন্টারন্যাশনাল গুলোতে সেরকম হেল্প পাওয়া যায় না, ডিরেক্ট তারা করে দেবে না, বাট তারা গাইডলাইন দেবে কোথা থেকে, তার ফোরাম থেকে। ইমেল করলে বড়জোর তারা গাইডলাইন ইমেল আপনাকে দিয়ে দিতে পারে। সেটা বোঝাতে পেরেছি? সো এই যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে কনসেপ্টের কথা বলছি, সেটা ইন্টিগ্রেট করতে গেলে এপিআই লাগবে। আর এপিআই সম্পর্কে কিছুটা বলেছি। এপিআই কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এটা সিম্পলি কোড। এপিআই বলতে কোড ছাড়া কিন্তু তেমন কিছুই না, এবং কোডগুলো অতটা জটিল না, অনেক বেশি কোডও না। বোঝাতে পেরেছি? বেশি কোড না এবং জটিল কোড না, নির্দিষ্ট একটা ফরম্যাট যার মাধ্যমে আমি আপনার সঙ্গে কাজ করতে পারি। তার মানে যদি শিপলু বা অনন্ত একটা সাইট বানায় এবং তালা ট্রেনিং এর সাথে ইন্টিগ্রেট করতে চায়, আমি যদি একটা কোড তাকে দেই যে তুমি এভাবে তালা ট্রেনিং এর সাথে ইন্টিগ্রেট করতে পারো, সেটাকে আমরা কি বলবো? এপিআই। আপনি এপিআই তৈরি করতে পারেন যে আমি আপনার সাইটের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, কিভাবে কমিউনিকেট করব। ক্লিয়ার? সো এই যে সকল ইস্যুগুলো নিয়ে কথা বলছি, সেটা সবই কিন্তু মানে এপিআই এর জন্য, এবং কিভাবে আপনারা এটাকে ইন্টিগ্রেট করবেন সেই বিষয়টা বোঝানোর জন্য। তো পেপ্যাল আর authorize.net যে ইস্যুটা আছে, পেপ্যাল নিয়ে আমি কথা বলছিলাম যে পেপ্যাল মূলত ডিজিট ট্রানজেকশন করে। পেপ্যাল এপিআইটা আমরা এখানে ইন্টিগ্রেট করবো, ওটা সম্পর্কে কিছুটা জানবো। authorize.net নিয়ে যখন আমরা কথা বলবো, authorize.net এর ক্ষেত্রে বিষয়টা বিট ডিফারেন্ট। বিষয়টা ডিফারেন্ট ইন এ সেন্স যে authorize.net কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। লাইক আমি যখন মনে করেন যে আমার সাইটে authorize.net আছে, কেউ যখন আমাকে পেমেন্ট করতে যাবে, যে লাইক তালা ট্রেনিং এ ক্রেডিট কার্ড সাপোর্ট করে ফর এক্সাম্পল, রাইট? মাহমুদুল হাসান তার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাচ্ছে, আমি এখানে authorize.net বসিয়েছি। authorize.net বসানোতে সে কিন্তু লোকাল কার্ড অ্যাকসেপ্ট করবে না, কার্ড অ্যাকসেপ্ট করবে কি? ইন্টারন্যাশনাল। রাইট? বুঝতে পেরেছি? ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্ট করবে। বাট আমি যদি এসএসএল কমার্স বসাতাম, তাহলে কি লোকাল? এপিআইটা কি লোকাল না? তখন আর ইন্টারন্যাশনাল কার্ড সে অ্যাকসেপ্ট করতো, ক্রেডিট কার্ড মানে ডলারে। আবার লোকাল ক্রেডিট এবং ডেবিট কার্ডও সে অ্যাকসেপ্ট করতো। তো প্রসেসটা কি হবে একটু আমি বলি। টাকা পাবো কি আমি? আমার ব্যাংকটা কি? মনে করেন আমার ব্যাংকটা হচ্ছে প্রাইম ব্যাংকের পান্থপথ শাখা। এখানে আমার টাকাটা জমা হবে, রাইট? আমি আমার ব্যাংক হচ্ছে দিস, প্রাইম ব্যাংকের পান্থপথ শাখা। আমি এসএসএল কমার্স থেকে অ্যাকাউন্ট নিয়েছি। এসএসএল কমার্স তার এপিআইটা নিয়েছে কার কাছ থেকে? ডিবিবিএল এর কাছে, ডাচ বাংলা ব্যাংকের কাছ থেকে। তো আমার ব্যাংক পর্যন্ত টাকা কিভাবে আসবে? যদি এসএসএল কমার্স আমার সাইটে থাকে, ইন্টিগ্রেট করা। ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে মাহমুদুল হাসান তার বাসা মোহাম্মদপুর থেকে ফর এক্সাম্পল, তার কার্ড উত্তরা ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করবে, তার একটা ডেবিট কার্ড আছে, সে আমার কোর্সে পেমেন্ট দেবে। আমি ইউজ করছি কি? ডিবিবিএল এর, আমি ইউজ করছি এসএসএল কমার্স এর এপিআই। এসএসএল কমার্স এপিআইটা কার কাছ থেকে নিয়েছে? ডিবিবিএল এর কাছ থেকে। এখন সে যখন তার কার্ড দিয়ে হিট করবে, রাইট? তার কার্ড দিয়ে যখন হিট করবে এপিআইটাতে পেমেন্ট করার জন্য উত্তরা ব্যাংকের কার্ড দিয়ে, সরাসরি চলে যাবে কোথায়? এসএসএল কমার্সের সার্ভার হয়ে ডাচ বাংলা সার্ভারে। ডাচ বাংলা থেকে সে চেক করবে যে উত্তরা ব্যাংকে যাওয়ার রাস্তা কোথায়। উত্তরা ব্যাংক যদি ডাচ বাংলার সাথে সংযুক্ত না থাকে, কমিউনিকেট করতে পারবে?
যদি তাদের রেঞ্জে থাকে, মানে ডাচ বাংলার সাথে অলমোস্ট সকল ব্যাংকেরই কি আছে, রিলেশন আছে। সো সে কি করছে, ডাচ বাংলা সরাসরি উত্তরা ব্যাংকের সার্ভারে চলে যাচ্ছে, রাইট? উত্তরা ব্যাংকের সার্ভারে গিয়ে চেক করে দেখছে যে এই কার্ডটা কোন ব্রাঞ্চের, ব্রাঞ্চ অ্যাকাউন্টে টাকা আছে কিনা। যদি টাকা থাকে ভ্যালিডিটি চেক করবে, যদি ভ্যালিড হয় টাকা তুলবে, টাকা তুলে কোথায় চলে আসবে, টাকা কেটে নিয়ে ডাচ বাংলা সার্ভারে চলে আসবে। এপিআই আমার কার, এসএসএল কমার্সের। এসএসএল কমার্স যখন এপিআই নিয়েছে তার কাছে একটা অ্যাকাউন্ট আছে ডাচ বাংলার, রাইট? সো ডাচ বাংলা তখন ওই টাকাটা কার কাছে পাঠিয়ে দেবে, এসএসএল কমার্সের অ্যাকাউন্টে। এসএসএল কমার্সের কাছেই কিন্তু টাকাটা পড়ে রইল, যেটা আমি বোঝাতে পেরেছি। ও মাহমুদুল হাসানের অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো এবং সেটা কোথায় চলে আসলো, এসএসএল এর অ্যাকাউন্টে। এসএসএল যেটা নরমালি করে থাকে প্রতি 20 তারিখ তার ট্রানজেকশন করে। ধরেন এক মাস আমার যদি 19 তারিখে কোনো অর্ডার হয়, ওই টাকাটা আমি পেয়ে যাব, তার মানে একদিনের মাথায় ওই টাকাটা আমি পেয়ে যাব। যদিও 7 দিন মতো সময় হাতে রাখে, 3 দিন বা 7 দিন ধরে রাখে, এটা পরের লজিক বলছি। বাট আমি নর্মাল লজিক অনুযায়ী 19 তারিখে ধরেন কোনো ট্রানজেকশন হলো, আমার যেহেতু 20 তারিখে বিলিং, তাহলে 20 তারিখে যেটা করবে যে এসএসএল আমাকে চেক সাইন করে দেবে, কার এগেনস্টে, আমার তালহা ট্রেনিং এর অ্যাকাউন্টের এগেনস্টে একটা চেক ইস্যু করে দেবে যে তোমার এত টাকা জমা পড়েছে। তার পার্সেন্টেজটা তারা কেটে রাখবে এবং বাকি টাকাটা আমাকে দিয়ে দেবে। মনে করেন আমার 10,000 টাকা ট্রানজেকশন হয়েছে, তারা 4% টাকা কেটে রেখে বাকি টাকাটা চেক আকারে আমাকে ইস্যু করে দেবে। এটা বোঝাতে পেরেছি? সো 21 তারিখে যদি কোনো অর্ডার হয়, আমি তার টাকাটা পাবো কবে, পরের মাসের 20 তারিখে। এটা হচ্ছে লিমিটেশন, হ্যাঁ, বাংলাদেশি গেটওয়ের। ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে। হ্যাঁ, সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে, বুঝতে পেরেছি? ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে। হ্যাঁ, দুজনের কাছ থেকেই কাটবে, সমান পার্সেন্ট। সেটাই আমি বলছিলাম, এটা কিন্তু বেশ ভালো একটা বিজনেস। আচ্ছা, নাও এর পরের যে স্ট্র্যাটেজিটা, মানে বিষয়টা, যে কিভাবে আমার কাছে টাকা আসছে, বিষয়টা বোঝা গেল। এখন অনলাইনে এসএসএল কমার্স কিন্তু ব্যাংকের সাথে সাথে বিকাশের সিস্টেমটাও চালু রেখেছে, রাইট? বিকাশ, ইউক্যাশ, রকেট, এগুলো কিন্তু সিস্টেম চলে আসে। বাট এখানে কিন্তু এরকম 1 মাসের সময় লাগে না। বিকাশের, ইউক্যাশের বা রকেটের পেমেন্ট খুব অল্প দিনে পাওয়া যায়। এটা 7 দিনে সম্ভবত ট্রানজেকশন করে বা 5 দিনে ট্রানজেকশন করে, এটা আমার জানা নেই। আপনারা অনলাইনে ঘাটাঘাটি করে জানতে পারেন যে এ ধরনের ট্রানজেকশন কিভাবে তারা ম্যানেজ করে। আচ্ছা, এটা ছিল আমাদের কারেন্ট দেশীয় অনলাইন। ইন্টারন্যাশনালি যেটা হয়ে থাকে, না তারটা কাটে না, বাট যে টাকা ড্র করেন তার কাছ থেকে টাকা কাটে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইন্টারন্যাশনালি যেগুলো পেপ্যাল বা অথরাইজড.নেট, বড়জোর তারা 3 দিনে টাকা ধরে রাখে, ম্যাক্সিমাম 3 দিনে টাকা ধরে রাখে। কারণ যদি ওই প্রোডাক্টটা রিফান্ড হয়ে যায়, এ কারণে ক্লেমটা 3 দিনের মধ্যে করতে হয়। যদি আপনি কোনো প্রোডাক্ট রিফান্ড করতে চান, উইদিন 3 ডেজ আপনি আপনার গেটওয়েকে ক্লেম করবেন যে না, আমি এই প্রোডাক্টটা চাচ্ছি না, আমি অর্ডারটা চাচ্ছি না, আমি ক্যান্সেল করছি। ওটা আবার ওখান থেকে রিফান্ড আসে, তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে আসে, মানে পেমেন্টটা পেয়ে যায় সে, আবার সে রিফান্ড করে। ওটা লস, হ্যাঁ, যে পার্সেন্টেজ কাটছে সেটা কিন্তু লস, ওটা ধরলে হবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা পেপালের ইন্টিগ্রেশনটা আগামী দিন করব, পেপাল এপিআইটা। আপনারা একটু পেপাল সম্পর্কে, এপিআই সম্পর্কে আরেকটু পড়াশোনা করে আসবেন, অথরাইজড.নেট সম্পর্কে একটু জেনে আসবেন, ঠিক আছে?